আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এরপরেই জানিয়ে দিব, হরমুজ অভিযানে যাওয়ার পথে বানরের হামলার মুখে পড়ে মার্কিন নেভি। তারপরেই জানিয়ে দিব, প্রকাশ্যে আনছে পারমাণবিক অস্ত্র। কোনো রাষ্ট্রই এখন ইরানকে থামাতে পারবে না। সর্বশেষ জানিয়ে দিল, ইরানে সরাসরি পারমাণবিক বোমা হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ে গেছে নিজেরাই। নিজের কবর ইসরায়েল যত্ন করে খুঁড়ছে নিজ হাতেই। এমনকি নিজেদের অতি আগ্রাসী আচরণের কারণেই ইসরায়েল এখন ধ্বংসের মুখে। 19 শতকের শেষ ভাগে থিওডর হার্জেল যখন একটি নিরাপদ ইহুদি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, তখন তার মূল লক্ষ্য ছিল এমন এক ভূখণ্ড যেখানে ইহুদিরা দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু স্বাধীনতার 7 দশকেরও বেশি সময় পার হয়ে আজকের ইসরায়েল এক অদ্ভুত প্যারাডক্সের মুখোমুখি। একদিকে দেশটি গড়ে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি। অন্যদিকে দিন দিন সাধারণ মানুষের কাছে স্থায়িত্বশীল নিরাপত্তা হয়ে উঠছে এক অধরা স্বপ্ন। 2026 সালে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে পশ্চিম জেরুজালেমের অলিগলিতে উৎসবের চেয়ে বরং অনিশ্চয়তার ছাপই বেশি স্পষ্ট হয়ে উঠেছে। গত কয়েক বছরে ইসরায়েলের নিরাপত্তা ডক্ট্রিন বা প্রতিরক্ষা দর্শনের যে বড় ধরনের ফাটল ধরেছে তা এখন আর গোপন কোনো বিষয় নয়। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবরের গাজার স্বাধীনতাকামী সংগঠনের নজিরবিহীন হামলা দেশটির গোয়েন্দা ও সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি, বরং 2 বছরের বেশি সময় ধরে গাজা ও লেবাননে একটানা সামরিক অভিযান চালিয়েও কোনো রাজনৈতিক সমাধানে পৌঁছতে ব্যর্থ হওয়া বর্তমান নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হার্জেল যেখানে ফিলিস্তিনকে সভ্যতার এক দুর্গ হিসেবে কল্পনা করেছিলেন, সেখানে বর্তমান বাস্তবতায় জেরুজালেমের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এমনকি খোদ খ্রিস্টান ধর্মগুরুদের ধর্মীয় আচার পালনে বাধা দেওয়ার মতো ঘটনাগুলো ইসরায়েলের নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলের নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল ছিল গাজার প্রতিরোধ যোদ্ধাদের দমিত শক্তি হিসেবে বিবেচনা করা। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম তথ্য থাকা সত্ত্বেও তারা বিশ্বাস করতে পারেনি যে গাজার অবরোধের ভেতর থেকে এত বড় কোনো আক্রমণ সম্ভব। 7 অক্টোবরের সেই ব্যর্থতার রেশ এখনও কাটেনি। এমনকি সাম্প্রতিক সামরিক দপ্তরের অতি গোপনীয় তথ্য ফাঁস হওয়া এবং গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের পরিচয় প্রকাশ হয়ে যাবার ঘটনাগুলো প্রমাণ করে যে প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব থাকলেও অভ্যন্তরীণ ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে। বর্তমানে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কী হবে তা নিয়ে কারো কাছে কোনো পরিষ্কার রূপরেখা নেই। সেখানে প্রতিরোধ যোদ্ধাদের পুরোপুরি নির্মূল করার যে ঘোষণা দেয়া হয়েছিল তা মাঠ পর্যায়ে কতটুকু সফল হয়েছে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মনে যথেষ্ট সংশয় রয়েছে। লেবানন সীমান্তে চলমান উত্তেজনা ইসরায়েলের জন্য আরও একটি বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। 2026 সালের যুদ্ধের পর প্রতিরোধ গোষ্ঠী কেবল নিজেদের শক্তি বৃদ্ধি করেনি, বরং একটি শক্তিশালী হাইব্রিড সেনাবাহিনীতে পরিণত হয়েছে। ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল কেবল তাদের শক্তি ক্ষয় করার উপর জোর দিলেও প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক ও সামাজিক শিকড় উপড়ে ফেলা সম্ভব হয়নি। ফলে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য শান্তি এখনও সুদূর পরাহত। এর ওপর যোগ হয়েছে ইরানের ওপর ক্রমবর্ধমান ছায়াযুদ্ধ। যদিও ইসরায়েল দাবি করছে যে তারা আঞ্চলিকভাবে ইরানকে কুণ্ঠাসা করতে পেরেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। একটি স্থায়ী শান্তি কাঠামোর অনুপস্থিতিতে প্রতীকী সামরিক জয় কেবল পরবর্তী সংঘাতে বীজ বপন করছে। স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে যখন শোক আর উদযাপনের সংমিশ্রণ ঘটে, তখন ইসরায়েলি জনগণের মনেও বড় প্রশ্ন উকি দেয়। এই স্বাধীনতার মূল্য আর কতদিন লাশের সারিতে গুনতে হবে? জেরুজালেমের হার্জেল পর্বত সংলগ্ন সামরিক কবরস্থানগুলোতে জায়গার সংকট দেখা দেওয়া এক ভয়াবহ পরিস্থিতির জানান দিচ্ছে। একের পর এক অভিযানে অবকাঠামো ধ্বংস ও প্রাণহানি ঘটলেও ফিলিস্তিনি জনমনে ইসরায়েল বিরোধী ক্ষোভ কেবল বাড়ছেই।
রাজনৈতিক সমাধান এড়িয়ে কেবল পেশিশক্তির জোরে নিরাপত্তা নিশ্চিত করার যে নীতি নেতানিয়াহু প্রশাসন আঁকড়ে ধরে আছে তা দেশটিকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে যাচ্ছে। হার্জেলের স্বপ্নের সেই নিরাপদ স্বর্গভূমি আজ এক অন্তহীন যুদ্ধের গোলকধাঁধায় আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার পথ দিন থেকে দিন আরও সংকীর্ণ হয়ে আসছে। কোনো শত্রুপক্ষ নয়, এবার প্রকৃতির কাছেই ধরাশায়ী হয়েছে মার্কিন নৌবাহিনী। অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে হরমুজ অভিযানে যাওয়ার পথে বানরের হামলায় মুখে পড়ে মার্কিন নেভি। থাইল্যান্ডের ফুকেটে ঘটে যাওয়া এই ঘটনায় বিঘ্নিত হয় তাদের স্বাভাবিক অগ্রযাত্রা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। লক্ষ্য মাইন সরিয়ে হরমুজের জলপথকে যুদ্ধের জন্য সচল রাখা। শত্রুর নজরদারি ফাঁকি দিয়ে এগিয়ে যাচ্ছিল মার্কিন নৌবাহিনী। তবে সৃষ্টিকর্তা হয়তো লিখেছিলেন অন্য কোনো কিছু। আর ঠিক সেই অভিযানের মাঝপথে থাইল্যান্ডের মাটিতে পা রাখতেই এক ভয়াবহ ভাইরাসের বাহক বানরের আক্রমণের মুখে পড়লেন মার্কিন নেভি। এই ধারাবাহিক অভিযানের মাঝেই থাইল্যান্ডের ফুকেটে অস্থায়ীভাবে অবস্থান নেয় মার্কিন নাবিকরা। আর ঠিক সেই অবস্থানকালে ছুটির সময় একটি এশীয় ম্যাকা বানরের আক্রমণে আহত হন জাহাজটির এক ইলেকট্রনিক্স টেকনিশিয়ান। বিষয়টি প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স, যার মাধ্যমে ঘটনাটি সামনে আসে। আহতের পরপরই তাকে চিকিৎসার জন্য জাপানে স্থানান্তর করা হয় এবং দ্রুত চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে জানা যায় থাইল্যান্ডে থাকা ম্যাকা প্রজাতির বানরগুলো হার্পিস বি ভাইরাস বহন করতে পারে বলে সতর্ক করেছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। ফলে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এর আগেও বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে এমন ঘটনার মুখে পড়েছে মার্কিন বাহিনী। ভিয়েতনাম যুদ্ধে বাঘ, সাপ ও অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণে বহু সেনা হতাহত হয়েছে। একই সময় সাম্প্রতিক সময়েও আলাস্কায় প্রশিক্ষণের সময় ভাল্লুকের হামলায় আহত হয়েছেন সেনারা। এবং পানামায় বানরের দল সেনাদের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে, যা ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের মুখে প্রকৃতির বাধা বলেই মনে করছেন অনেকে। ইতিহাসবিদ জেমস উইলস্টন এবং সামরিক বিশ্লেষকদের মতে ভিয়েতনাম যুদ্ধে প্রকৃতি মার্কিন বাহিনীর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের মতে শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য দেশের নিয়ন্ত্রণের প্রচেষ্টা বারবার প্রকৃতির অপ্রত্যাশিত প্রক্রিয়ার মুখে পড়ে এবং তা সেনাদের ওপর সরাসরি প্রভাব ফেলে। সবশেষ হরমুজ অভিযানে যাওয়ার পথে ফুকেটের এই ঘটনাটি একটি চলমান সামরিক অভিযানের মধ্যবর্তী অপ্রত্যাশিত ঘটনার উদাহরণ হিসেবে সামনে এসেছে। একই সঙ্গে পূর্ববর্তী ঘটনাগুলোর ধারাবাহিকতায় দেখা যাচ্ছে সামরিক তৎপরতার মাধ্যমে দুনিয়াব্যাপী রক্তাক্ত যুদ্ধ ও ধ্বংসলীলা চলছে, যার বিপরীতে প্রকৃতিও বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। নিউজ। বিশ্ব রাজনীতিতে বারবার উঠে আসা ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনায়। নিষেধাজ্ঞা, যুদ্ধ সবকিছু ছাপিয়ে বারবারই উঠে আসে একই প্রশ্ন: পারমাণবিক অস্ত্র কি বানিয়ে ফেলল তেহরান? এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বুঝতে হবে ইউরেনিয়াম সম্পর্কে। প্রাকৃতিক ইউরেনিয়ামে খুব সামান্য পরিমাণে থাকে ইউরেনিয়াম 235, যেটি পারমাণবিক বিক্রিয়ার মূল জ্বালানি। আর ইরানের এই ইউরেনিয়াম 235 ঘিরেই চলছে বিশ্বজুড়ে সংঘাত। খনিজ ইউরেনিয়াম থেকে কার্যকর এই অংশ আলাদা করতেই ব্যবহার করা হয় সমৃদ্ধকরণ প্রযুক্তি। ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তর করে উচ্চ গতির সেন্ট্রিফিউজে ঘুরিয়ে ধাপে ধাপে বাড়ানো হয় এর বিশুদ্ধতা। সাধারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হয় মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম, কিন্তু পারমাণবিক অস্ত্রের জন্য দরকার হয় প্রায় 90%, যাকে বলা হয় উইপেন স্প্রেড। সর্বশেষ আন্তর্জাতিক পর্যবেক্ষণ অনুযায়ী ইরানের কাছে এখন কয়েক শ কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। এই পরিমাণ আরও পরিশোধিত হলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা থাকতে পারে। এখানেই উদ্বেগের মূল কারণ। সমৃদ্ধকরণ প্রক্রিয়াটি সরল নয়। প্রথম ধাপগুলো সবচেয়ে কঠিন, সময় সাপেক্ষ এবং প্রযুক্তি নির্ভর। কিন্তু একবার 60% পৌঁছে গেলে তা 90% তুলনামূলক অনেক দ্রুত রূপান্তর করা সম্ভব। ইরান ইতোমধ্যেই সবচেয়ে জটিল অংশ অতিক্রম করেছে, আর এখন তারা ফাইনাল স্টেজের খুব কাছাকাছিতে অবস্থান করছে। এই অবস্থাকেই বিশ্লেষকরা বলছেন নিউক্লিয়ার ব্রেকআউট থ্রেশহোল্ড, যেখানে একটি দেশ অল্প সময়ের মধ্যেই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। শুধু ইউরেনিয়াম নয়, ইরানের জটিল পারমাণবিক অবকাঠামো একটি বড় ফ্যাক্টর। তাদের অনেক সেন্ট্রিফিউজ স্থাপনা ভূগর্ভে তৈরি, যা সরাসরি সামরিক হামলায় ধ্বংস করা কঠিন। আরও উদ্বেগের বিষয়ে ছোট এবং গোপন স্থাপনায়ও সমৃদ্ধকরণ চালানো সম্ভব, ফলে পুরো প্রক্রিয়া নজরদারির বাইরে চলে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের শক্তিধর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি।
ইরানের হাতে এমন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা দীর্ঘ দূরত্বে ওয়ারহেড বহন করতে সম্ভব বলে ধারণা করা হয়। শুধু পারমাণবিক অস্ত্র তৈরি নয়, তার লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতাও তেহরানের হাতে থাকতে পারে। 2015 সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরান তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত রাখতে সম্মত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে যাওয়ার পর ধাপে ধাপে সে সীমা অতিক্রম করে তেহরান। বর্তমানে আবারও আলোচনার চেষ্টা চলছে। ইরান কি তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কমাবে, নাকি পারমাণবিক অস্ত্র হাতেই বিশ্বকে চমকে দেবে? বিশ্লেষকদের মতে প্রযুক্তিগতভাবে ইরান এখন ব্রেক পয়েন্টের খুব কাছাকাছি, তবে বাস্তবে তারা অস্ত্র তৈরি করবে কিনা সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। কারণ পারমাণবিক অস্ত্র তৈরি মানেই হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বৃদ্ধি, সামরিক উত্তেজনা, এমনকি ফের যুদ্ধাশঙ্কা। আগামী ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠক নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। কারণ যুক্তরাষ্ট্র রাজি থাকলেও বৈঠক নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না তেহরান। তারা বলছে হরমুজে মার্কিন নৌ অবরোধ থাকাকালে কোনো ধরনের আলোচনা হবে না। মুখোমুখি এ পরিস্থিতির মধ্যে এবার ইরানে পারমাণবিক হামলা হবে কিনা তা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরানে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন কিনা এমন প্রশ্ন উঠে আসে, আর এতেই ট্রাম্প রীতিমতো সাংবাদিকদের উপর চটে যান। ট্রাম্প জানান তিনি ইরান যুদ্ধকে পারমাণবিক সংঘাতে পরিণত করতে চান না। তার দাবি, প্রচলিত যুদ্ধেই ইরানকে ইতোমধ্যে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয়া হয়েছে। ট্রাম্প বলেন, আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তাছাড়াই তাদের ধ্বংস করে দিয়েছি। না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কারোরই ব্যবহার করা উচিত নয়। পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে আবার হুমকি দেন। বলেন, আমার হাতে দুনিয়ার সময় আছে, কিন্তু ইরানের নেই। তাদের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পোস্টে তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, নেতৃত্ব দুর্বল এবং অবরোধ শক্তভাবে কার্যকর রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ট্রাম্পের এমন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করেছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে ৩টিতে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে একটি রণতরী লোহিত সাগরে মোতায়েন রয়েছে এবং আরেকটি একই অঞ্চলে অবস্থান করছে। ওয়াশিংটন ও তেহরানের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি শেষ হলে আবারও পূর্ণমাত্রার হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।